হাসনাতের জন্য খাল খুঁড়ে সেই খালেই পড়ে গেলেন বিএনপি নেতা। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে কীভাবে নিজের পাতা ফাঁদে নিজেকেই আটকে পড়তে হয় তার এক জ্বলন্ত নজিরবিহীন এবং চরম হাস্যকর দৃষ্টান্ত স্থাপিত হলো কুমিল্লার মাটিতে। আমাকে ফোন করেছিলেন হাসনাত আবদুল্লাহ সাহেব। আমি ওকে ওর সাথে 1-to-1 আমার ফোনে কথা হয়েছে, কিন্তু ওইটাকে একটা খণ্ডিত অংশ এখান থেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ভাইরাল করে একটা অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। অনুরাধনদেবীদের আমি এখনো বলি যে আমার জেলা পরিষদের মাধ্যমে প্রায় 10 কোটি টাকার প্রকল্প এডিবি এবং রাজস্ব খাতের টাকা নিয়েছে, মুরাদনগরে নিয়েছে 15 কোটি টাকা আমার জেলা পরিষদের মাধ্যমে। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক যিনি বক্তব্য দিয়েছেন তিনি এটা ক্লিয়ার করবেন, এবং তিনি যদি না করেন তাহলে আসলে এটা আমাদেরকে মানহানির জন্য কোনো লিগ্যাল ব্যবস্থার দিকে আসলে যেতে হবে। কারণ মানে অনেক এনাফ ইজ এনাফ, মানে প্রতিদিন এই ধরনের বক্তব্য, প্রতিদিন এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে হয়, মানে এটা অত্যন্ত লজ্জাজনক। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। অবশেষে জানা গেল হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ কেন করেছিল সেই কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক, কার নির্দেশে এবং কার নির্দেশনায় তিনি এই 25 কোটি টাকা, হাসনাত আবদুল্লাহ 10 কোটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি টাকা নিয়েছে বলে অভিযোগ করেছিল। অবশেষে সেটি সম্পূর্ণভাবে জানা গেল। এবারে কঠিন বিপদেও পড়তে যাচ্ছে সেই সাথে মিথ্যা দুর্নীতির অভিযোগ করায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেই জেলা প্রশাসকের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে কেউ যদি মনে করে পার পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে, সেটি ভুল ধারণা। আমরা দুর্নীতি করিনি, কোনো অন্যায় কিংবা কোনো ধরনের লুটপাটের সঙ্গে জড়িত নয়। যেই মিথ্যা অভিযোগ তুলে আমাদের ইমেজ নষ্ট করা হলো, আমাদের ইমেজে যে একটা কালি দাগ দেওয়ার একটা চেষ্টা করা হলো, সেটার জন্য অবশ্যই এর ফল ভোগ করতে হবে সেই জেলা প্রশাসককে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ফাঁসাতে গিয়ে এবারে নিজেই ফেঁসে গিয়েছেন সেই জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে পুরো বিষয়টি আমরা দেখে আসি। কিভাবে কঠিন বিপদে পড়তেছে, কিভাবে কঠিন বিপদে পড়তে যাচ্ছে হাসনাত এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কীভাবে ফেঁসে গেল নিজেই সেই জেলা প্রশাসক, সেটা দেখে আসি কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ থেকে। আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমাদের। হাসনাতের জন্য খাল খুঁড়ে সেই খালেই পড়ে গেলেন বিএনপি নেতা। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে কীভাবে নিজের পাতা ফাঁদে নিজেকেই আটকে পড়তে হয় তার এক জ্বলন্ত নজিরবিহীন এবং চরম হাস্যকর দৃষ্টান্ত স্থাপিত হলো কুমিল্লার মাটিতে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে অতি উৎসাহী এক বিএনপি নেতা রাজনীতির মাঠে এক বিশাল চমক দেখাতে চেয়েছিলেন। ভেবেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের 2 প্রভাবশালী এবং দেশ কাঁপানো মুখ হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির মনগড়া অভিযোগ এনে এক নিমিষেই তাদের ক্লিন ইমেজ ধুলোয় মিশে দেবেন। আসিফ মাহমুদের বিরুদ্ধে অবশ্য দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে এবং তার পিএসের নামেও দুদকে মামলা হয়েছে। তবে হাসনাতকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন বিএনপি নেতা। অতি চালাক ওই নেতা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে তার এই সাজানো মিথ্যাচার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এক ভয়ঙ্কর বুমেরাং হয়ে তার নিজের দিকে ধেয়ে আসবে। দুর্নীতির কাল্পনিক পাহাড় খাড়া করে যাকে তিনি রাজনৈতিকভাবে ঘায়েল করতে চেয়েছিলেন, সেই হাসনাত আবদুল্লাহর সরাসরি একটিমাত্র ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রভাবশালী রাজনীতিবিদের সমস্ত অহংকার আর সাজানো মিথ্যাচার। জনসভার মঞ্চে দাঁড়িয়ে গলার রগ ফুরিয়ে যিনি বাঘের মতো গর্জন করেছিলেন, ফোনের ওপারে হাসনাতের ইস্পাদ্রীয় কণ্ঠ শোনার পর সেই একই সিংহপুরুষ জেলা প্রশাসক মুহূর্তেই বিড়ালের মতো থরথর করে কাঁপতে শুরু করছেন। নিজের চামড়া বাঁচাতে শেষ পর্যন্ত আমতা আমতা করে খোদ জেলা পরিষদের প্রশাসক নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হাসনাত কোনো দুর্নীতি করেননি। ঘটনার সূত্রপাত হয় কুমিল্লার একটি প্রকাশ্য রাজনৈতিক অনুষ্ঠানে। বর্তমান নির্বাচিত সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের গুণগান গাইতে গিয়ে এবং দলের শীর্ষ নেতাদের চোখে নিজের নম্বর বাড়াতে গিয়ে কুমিল্লার এই বিএনপি মনোনীত জেলা পরিষদের প্রশাসক চরম মাত্রায় অতি কথনের শিকার হন। তিনি ক্ষমতার চেয়ারের দেমাগে বুঁদ হয়ে
কোনো প্রমাণ ছাড়াই প্রকাশ্য জনসভায় মাইক ফাটিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন, মুরাদনগরের যে আসিফ মাহমুদ ছিল ও 15 কোটি টাকা নিয়ে গেছে, যেটা আমাদের জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাতের টাকা। আর এই হাসনাত আব্দুল্লাহ নাকি নিয়ে গেছে 10 কোটি টাকা। এখানেই শেষ নয়, তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চরিত্র হননের এক নগ্ন খেলায় মেতে ওঠেন। অত্যন্ত ক্ষোভের সুরে তিনি মাইকে বলেন, ওই সরকারের একটা চরিত্র ছিল, ওরা সমন্বয়ের নামে চারদিকে শুধু লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় তারা হেন কোনো কাজ নেই যা করেনি। বিশ্লেষকদের মতে এই বিএনপি নেতার বক্তব্যের পেছনের মনস্তত্ত্বটি ছিল অত্যন্ত সুগভীর এবং সুপরিকল্পিত। বর্তমান নির্বাচিত সরকারের প্রধান তারেক রহমানের বন্দনা করতে গিয়ে তিনি মূলত সাধারণ মানুষকে এটা বোঝাতে চেয়েছিলেন যে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সমন্বয়করা দেশের অর্থনীতিকে লুটে পুটে ধ্বংস করে দিয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের গুরুদায়িত্ব এখন একচ্ছত্রভাবে তারেক রহমানের কাঁধে। নিজ দলের শীর্ষ নেতার সামনে নিজের অন্ধ আনুগত্য প্রমাণ করতে এবং নিজের প্রমোশনের পথ সুগম করতে তিনি এমন সস্তা এবং ভিত্তিহীন প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন জেলা পরিষদের প্রশাসকের মতো একটি সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে বসে এমন একটি মারাত্মক অভিযোগ ছুড়ে দিলে দেশের সাধারণ মানুষ হয়তো অন্ধের মতো সেটা বিশ্বাস করে নেবে। কিন্তু এই অতি উৎসাহী বিএনপি নেতা একটি বড় বিষয় ভুলে গিয়েছিলেন। যাদের নিয়ে তিনি কথা বলছেন তারা গতানুগতিক কোনো দুর্নীতিবাজ বা সুবিধাবাদী রাজনৈতিক নেতা নন। তারা বুক চিতিয়ে স্বৈরাচারের বুলেট মোকাবেলা করে আসা এক নতুন প্রজন্মের প্রতিনিধি। জেলা পরিষদ প্রশাসকের ওই অধ্যত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্যের ভিডিও মুহূর্তে ফেসবুক, ইউটিউব সহ সারা দেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কারণ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ এই দেশের আপামর মানুষের কাছে সৎ, সাহসী এবং এক পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রতীক। কিন্তু এই রুদ্ধশ্বাস নাটকের সবচেয়ে বড় এবং অভাবনীয় টুইস্টে আসে তার ঠিক পরপরই। হাসনাত আব্দুল্লাহ আর যাই হন, অন্যায় দেখে মুখ বুঝে ঘরে বসে থাকার পাত্র নন। নিজের রাজনৈতিক সততা এবং সাহসের উপর ভর করে তিনি কোনো প্রেস রিলিজ বা সংবাদ সম্মেলন না করে সরাসরি সেই প্রভাবশালী জেলা পরিষদ প্রশাসককে ফোন করে বসেন। ফোনের অপর প্রান্তে যখন হাসনাতের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তখন জেলা পরিষদ প্রশাসকের যে করুণ অবস্থা হয়েছিল তা যে কোনো পলিটিক্যাল থ্রিলারের ক্লাইম্যাক্সকেও হার মানাবে। হাসনাত অত্যন্ত দৃঢ় এবং কাছ গলায় তার কাছে জানতে চান কেন তিনি জনসভার ওই মঞ্চে দাঁড়িয়ে এমন জঘন্য মিথ্যা কথাগুলো বললেন, কোন তথ্যের ভিত্তিতে তিনি তাদের নামে 25 কোটি টাকা লুটপাটের অভিযোগ তুললেন। হাসনাতের এই সরাসরি এবং হিমশীতল চ্যালেঞ্জের মুখে জেলা প্রশাসক আক্ষরিক অর্থেই ভয়ে কুঁকড়ে যান। জনসভার সেই গর্জে ওঠা সিংহপুরুষ জেলা প্রশাসক টেলিফোনে রীতিমতো তোতলামি আর আমতা করতে শুরু করেন। ফোন কলে জেলা প্রশাসকের সেই চরম অসহায়তা এবং নিজের বলা মিথ্যাকে ঢাকার জন্য যে করুণ চেষ্টা তা ছিল দেখার মতো। তিনি তখন সুর 180 ডিগ্রি পাল্টে হাসনাতকে বলেন, না 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 না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এখন আপনার উপজেলাতে গেছে প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে অর্থাৎ আসিফ মাহমুদের এলাকায় গেছে 15 কোটি। আপনি টাকা খাইছেন বা দুর্নীতি করছেন সেটা তো আমি বলি নাই। একটু ভেবে দেখুন, জনসভার মঞ্চে যিনি মাইক ফাটিয়ে বলেছিলেন যে হাসনাত আসিফরা সমন্বয়ের নামে 25 কোটি টাকা নিয়ে গেছে বা লুটপাট করেছে, তিনি ফোনের ওপারে ধরা খেয়ে বলছেন যে ওই টাকা মূলত হাসনাত এবং আসিফের নিজ নিজ উপজেলায় ডেভেলপমেন্ট বা রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়নমূলক কাজের জন্য সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল। হাসনাত যখন ফোনে তাকে আরও চেপে ধরেন এবং বলেন যে তিনি তো জনসভায় সরাসরি চুরির ইঙ্গিত দিয়ে কথা বলেছেন, তখন জেলা প্রশাসক সম্পূর্ণ ভুল পাল্টে বলেন, আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। আমি মিন করতে চাইছি এটা হয়তো মিডিয়াতে অন্যভাবে এসেছে। অর্থাৎ তিনি বলতে চাইলেন তিনি শুধু বরাদ্দের কথা বলেছেন, হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করেছেন কিনা তা তিনি মিন করতে চান। অথচ তার ভাষণের অডিও এবং ভিডিওতে পরিষ্কার শোনা গেছে তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে তাদের চোর এবং লুটেরা সাব্যস্ত করে কথা বলেছিলেন। এই পুরো ঘটনাটি বাংলাদেশের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল এবং ঐতিহাসিক বার্তা দিয়ে যায়। অতীতে আমরা দেখেছি কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তারা বড় বড় কথা বলেন, কিন্তু কখনোই অভিযোগকারীর মুখোমুখি দাঁড়িয়ে জবাব চাওয়ার সাহস পান না, কারণ তাদের নিজেদের ভেতরের চোরের মন সব সময় পুলিশ কাঁপে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিলেন যখন একজন নেতার ইমেজ আয়নার মতো পরিষ্কার থাকে, যখন তার চরিত্রে দুর্নীতির কোনো কালিমা থাকে না, তখন সে রাষ্ট্রযন্ত্রের যে কোনো বড় কর্মকর্তার কলার ধরে জবাব নেওয়ার ক্ষমতা রাখেন। হাসনাত যদি সত্যি 1 টাকারও দুর্নীতি করতেন তবে তিনি কখনোই একজন জেলা প্রশাসককে সরাসরি ফোন করে জবাবদিহি চাওয়ার এই দুঃসাহস দেখাতেন না। একদিকে জনসভার মঞ্চে দাঁড়িয়ে গলার রক
ফুরিয়ে 25 কোটি টাকার দুর্নীতির কাল্পনিক গল্প ফেদে সস্তা হাততালি কুড়ানোর চেষ্টা, আর অন্যদিকে হাসনাতের একটিমাত্র ফোন কলে ভয়ে কেঁপে উঠে আপনি টাকা খাইছেন তা তো আমি বলি নাই বলে আমতা আমতা করা। বিএনপি নেতার এই দ্বিমুখী এবং মেরুদণ্ডহীন রূপ আজ ঢাকাসহ পুরো দেশের মানুষের সামনে পরিষ্কার। হাসনাতের এই আপোষহীন লিডারশিপ এবং সত্যের মুখোমুখি হওয়ার সাহস প্রমাণ করে দিয়েছে যে নতুন বাংলাদেশের তরুণরা আর কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। উপজেলায় মুরাদনগর এবং দেবিদ্বারে এই অস্বাভাবিক বরাদ্দ, এটা নিয়ে আমি কথা বলেছি। কারণ ওই সময়ের মধ্যে অন্যান্য উপজেলাগুলো এইভাবে বরাদ্দ পায় নাই। ওরা কোথাও 5 লাখ, কোথাও 26 লাখ, কোথাও 10 লাখ, এরকম করে ওই পিরিয়ডটাতে অন্যান্য উপজেলা, আমার এখানে 17টি উপজেলা, শুধু 2টা উপজেলায় একটা অস্বাভাবিক বরাদ্দ হবে, অন্য জায়গায় হবে না, সেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি এবং সেটাই মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজস্ব খাত এবং এডিবি খাত দুটোটা টাকায়, আমার এখানে রাজস্বের টাকাও আছে, এডিবির টাকাও আছে, 2টা টাকায় জেলা পরিষদের মাধ্যমে এই টাকাগুলা বিভিন্ন প্রকল্পের নামে এই দেবিদ্বার এবং মুরাদনগরে নেওয়া হয়েছে। তার মধ্যে 15 কোটি 23 লক্ষ টাকা হইল মুরাদনগর, আর আপনার 9 কোটি 59 লক্ষ 50 হাজার টাকা হইল দেবিদ্বারে। এই 2টা বড় স্পেশাল অস্বাভাবিক বরাদ্দ তারা ওইখানে নিয়েছে। সেই কথাটাই বলেছি। অন্য উপজেলায়, পাশাপাশি অন্য উপজেলায় কোথাও 10 লাখ, কোথাও 5 লাখ, কোথাও আপনি 26 লাখ, আমার তো 17টা উপজেলা, এর মধ্যে 2টা উপজেলায় এই অস্বাভাবিক বরাদ্দটা। এই কথাটাই বলেছি। এটাকে বিভিন্নভাবে আমাকে এমপি, এখন বর্তমানে এমপি হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তখন তো উনি কিছুই ছিলেন না। একজন ব্যক্তি কিভাবে ওনার এলাকায় এই বরাদ্দ নিতে পারে, অস্বাভাবিক বরাদ্দ, এটা আমি মনে করি তখন নির্বাচনের পূর্বে এগুলা নির্বাচনে প্রভাবিত করার জন্যই এই বরাদ্দগুলো তারা নিয়েছে 2টি উপজেলায়। তো সেই কথাগুলো আমি বলেছি। এটাকে আমাকে ফোন করেছিলেন হাসনাত আব্দুল্লাহ সাহেব, আমি ওকে যেই ওর সাথে 1-to-1 আমার ফোনে কথা হয়েছে, কিন্তু এটাকে একটা খণ্ডিত অংশ এখান থেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইটা ভাইরাল করে একটা অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। অনুরাধন দেবিদ্বার আমি এখনও বলি যে আমার জেলা পরিষদের মাধ্যমে প্রায় 10 কোটি টাকার প্রকল্প এডিবি এবং রাজস্ব খাতের টাকা নিয়েছে। মুরাদনগরে নিয়েছে 15 কোটি টাকা আমার জেলা পরিষদের মাধ্যমে। সেই তথ্যটাই আমি বলেছি। তো এটা নিয়ে তো কোনো বিভ্রান্তি করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ওদের গাত্রদাহ হয়েছে, মূল বিষয়টা আমি বলেছি। যেহেতু ওদের গাত্রদাহ হয়েছে, ওদের সম্বন্ধে বাংলাদেশের মানুষই জানে, ওদের নেচার কি, এদের ব্যবহার কি, যারা এনসিপি করে ইতিমধ্যেই জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এদের এই ধরনের স্ল্যাং কথাবার্তা আমি মনে করি তাদেরই দৈন্য দশার বহিঃপ্রকাশ, এটা আমাদের তো কোনো কিছু না। আমি যেটা তথ্যভিত্তিক বলেছি, সে বলুক যে ওর এলাকায় 15 কোটি টাকা যায় নাই এই অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচনের পূর্ব পর্যন্ত, এটা বলুক উপদেষ্টা আসিফুয়া সাহেব, বলুক হাসনাত আব্দুল্লাহ সাহেব। উনি কি উপদেষ্টা ছিলেন? উনি সমন্বয়ক। একজন ব্যক্তি কিভাবে ওর উপজেলায় এই টাকা নিতে পারে, সরকারি টাকা এবং আমাদের রাজস্বের টাকা 2টা মিলিয়েই নিছে। সেই কথাটাই আমি বলতে চেয়েছি। এটাকে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে বা বিভ্রান্তি, জনমনে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। তো সেটা তো ওদেরই শিক্ষার যোগ্যতা জনগণের কাছে এখন প্রশ্নের সম্মুখীন। এরা সমন্বয়ের কথা বলে আন্দোলন করেছে এবং ওরাই সমন্বয় বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি করছে। এরাই তো বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি করলো। এটা কিসের সমন্বয় হবে? তো সেটা তো, এগুলো তো বলার কোনো ইয়া নেই। ব্যক্তিগত কথা তো বলতে পারে, বললে এগুলোকে আমার এই সমস্ত কথা তো সে বলতে পারে না। ওটা নিয়ে তো মানুষের কাছে প্রশ্ন। একজন মানুষকে, একজনকে এইভাবে প্রশ্ন কথা বলতে পারে? আমি তো বলি না ওদের সম্বন্ধে। তো সেটা ওদেরটা ওদের ব্যাপার, ওরা তো মানুষ বুঝে। এখন ওদের প্রকৃত চেহারা মানুষের সামনে উন্মোচন হয়ে গেছে। সুতরাং এই সমস্ত ইয়া করে ধরেন না বিভ্রান্তমূলক, না তথ্যভিত্তিক কথা বলুক, বিভ্রান্তিমূলক কথা এরা আমি মনে করি না বলা উচিত। দেশ এবং জনগণের স্বার্থে আমরা যে আমার জেলা পরিষদের আমি দায়িত্বে 2 মাস আসছি, তো আমি তো আমার কাছে তথ্যগুলো আসছে, সেই তথ্যগুলো নিয়ে আমি কথা বলছি। এটা তো তাদের গাত্র দেওয়ার কোনো কারণ নাই। এরা অস্বীকার করুক যে আমি আমার এলাকায় এই টাকা গত নির্বাচনের পূর্ব পর্যন্ত যায় না, এটা বলুক না, তার ব্যাখ্যা দেখ। আইনগত ব্যবস্থা তো আমার কাছে আছে, আমার সম্বন্ধে স্ল্যাং কথাবার্তা বলছে, সেটা আমারও প্রস্তুতি আছে, অসুবিধা নাই, সমস্যা নেই। আমাকে সম্বন্ধে, আমার দল সম্বন্ধে, আমার নেতার সম্বন্ধে তো তারা বিভ্রান্তিমূলক কথা বলছে, তো সেটা আইনগত ব্যবস্থা আমিও প্রস্তুত আছি নেওয়ার জন্য, কোনো সমস্যা নেই। আর আমার তো তথ্যই আছে,
তথ্যভিত্তিক কথা বলছি। আমার মেসেজ হলো এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, কারণ এরা আপনার এই দুইটা উপজেলায়, আমি জেলা পরিষদের বর্তমানে দায়িত্ব হিসেবে মনে করি এটা আপনার একটা অস্বাভাবিক বরাদ্দ তারা নিয়েছে। এটা সুযোগ থাকলেই এইভাবে অপব্যবহার করা আমি মনে করি এটা ঠিক না। এটাই আমার আহ্বান। যিনি এই কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক যিনি এই বক্তব্য দিয়েছেন তিনি এটা ক্লিয়ার করবেন, এবং তিনি যদি না করেন তাহলে আসলে এটা আমাদেরকে মানহানির জন্য কোনো লিগ্যাল ব্যবস্থার দিকে আসলে যেতে হবে। কারণ মানে অনেক এনাফ ইজ এনাফ, মানে প্রতিদিন এই ধরনের বক্তব্য, প্রতিদিন এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে হয়, মানে এটা অত্যন্ত লজ্জাজনক। জাস্ট বিকজ অফ তাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই সরকার কীভাবে চালিত হয়, মন্ত্রণালয়, জেলা পরিষদ সম্পর্কে কোনো বেসিক ধারণা নাই, বরাদ্দ সম্পর্কে কোনো ধারণা নাই, রাজস্ব খাত কোনটা, বিশেষ বরাদ্দ খাত কোনটা, তাদের নলেজের অভাবের কারণে আমাদেরকে এই জিনিসগুলো প্রতিদিন দেখা যায় ফেস করতে হচ্ছে, জবাব দিতে হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, মানহানি হচ্ছে। তো আমি আহ্বান জানাবো যে জেলা পরিষদের যিনি প্রশাসক আছেন আপনি এই বক্তব্যটা স্পষ্ট করবেন। যদি না করেন তাহলে আমাদেরকে আইনি ব্যবস্থার দিকে যেতে হবে। আর বাংলাদেশের নাগরিকদের প্রতিও আমার আহ্বান থাকবে যে একটু আপনারা অবশ্যই সচেতন, তবে এই ধরনের কিছু আসলে প্রথমে এটা শেয়ার দেওয়া বা ছড়িয়ে দেওয়ার থেকে আগে একটু ক্রস চেক করা যে এই কথাটা কীভাবে বলছে বা হাউ থিংস ওয়ার্ক। আর আমাদের দিক থেকেও চেষ্টা থাকবে সর্বোচ্চ স্বচ্ছতা, যেটা আমরা প্রথম থেকেই আমরা দেখিয়ে আসছি, এবং সেটা আমরা রাখবো। এবং আমার জায়গা থেকে আমি এই জন্য এক্সপ্লেনেশনটা দেওয়া গুরুত্বপূর্ণ মনে করলাম, কারণ অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এই ধরনের বক্তব্যের পরে। আমি আশা করব তিনি তার বক্তব্য সংশোধন করবেন, অন্যথায় আমাদেরকে আসলে আইনি পদক্ষেপের দিকে যেতে হতে পারে। তো অনেক ধন্যবাদ যারা ছিলেন, কষ্ট করে সময় দিয়েছেন, দেখেছেন। একটা রিকোয়েস্ট থাকবে যে আসলে অনেকের কাছেই পৌঁছে দেওয়া হয়েছে এই মেসেজটা, যে বা এই নিউজটা অনেকের কাছেই পৌঁছে গেছে, যেহেতু অনেক জায়গায় নিউজ হয়েছে, কিন্তু আমার এই এক্সপ্লেনেশনটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু মানে সহযোগিতা করবেন, যারা দেখেছেন একটু যদি সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করবেন। ওকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি এই সংক্রান্ত কোনো ফার্দার কোশ্চেন থাকে, আমি এর আগের বারও বলেছিলাম যে প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবকে যে যদি কোনো কিছু নিয়ে মনে হয় যে এটাতে হচ্ছে, তাহলে আমরা তো দায়িত্ব পালন করে এসেছি, আমাদেরকে চাইলে ডাকতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমেরিকাতে এখনও নির্বাচনের পরে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরে তিনি আগের প্রেসিডেন্টের সাথে বসেন, এটা একটা কন্টিনিউয়েশনের ব্যাপার আছে, যে আগের অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে কাজ করছে সেটা বোঝার একটা ব্যাপার আছে। তো এটা আপনারা বসতে পারেন আমাদের সাথে, কোনো ব্যাপারে আরও অধিকতর স্পষ্টতা প্রয়োজন হলে বা কিছু বুঝতে না পারলে, বা যদি মনে হয় যে এটা আমি ভুল করছি বা ভুল হয়ে থাকতে পারে, তাহলে এটা উই হ্যাভ এ এক্সপ্লেনেশন, বা ওই সময় যারা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করেছেন তাদের কাছেও এক্সপ্লেনেশন আছে, আপনারা বসতে পারেন। জাস্ট উল্টোপাল্টা বক্তব্য না দিয়ে আপনারা, যেমন মোস্তাক সাহেব তিনি জেলা প্রশাসক যিনি মন্তব্য করলেন, তিনি চাইলেই যোগাযোগ করতে পারতেন, বা তিনি আমি জানি না, তিনি একেবারেই বেসিক একটা জায়গায় ভুল করেছেন, রাজস্ব খাত এবং বিশেষ বরাদ্দ খাতকে গুলিয়ে ফেলেছেন। যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আশা করি। সমস্ত সংস্কার প্রক্রিয়া বিএনপি এলোমেলো করে ফেলেছে, বিএনপি তাল গোল পাকিয়ে ফেলেছে। বিএনপি আসলে সংস্কার বিরোধী দল, তারা কি চায় সে রহস্য এখন উদ্ঘাটিত হচ্ছে। তারা সংস্কারকে ধামাচাপা দিতে চায়, সংস্কার নিয়ে তামাশা শুরু করেছে জনগণের সাথে। তো জনগণ এটা মনে রাখবে, এই বেইমানি জবাব জনগণ দিবে। এবং এই জন্য দেখেছেন যে জনগণ অলরেডি বিএনপির প্রতি আস্থা হারিয়েছে এবং বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে। বিএনপিকে ভোট দিয়ে অনেকে আক্ষেপ করছে যে ভোট দেওয়া ঠিক হয়নি। বিশেষ করে জ্বালানি তেল নিয়ে যে সংকট, ওই সংকটের কারণেই লক্ষ কোটি বিএনপি ভোটার বিএনপিকে ভোট দিয়ে আক্ষেপ করেছে। এবং এখন এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ধর্ষণ কাণ্ডে বিএনপিকে ভোট দিয়ে অনেকে আক্ষেপ করেছে না, জামাত ইসলামীকে ভোট দিলে অ্যাটলিস্ট এই ধর্ষণ দেখতে হতো না, এগুলো তারা সাইজ করে ফেলতো। এটা মানুষ বলছে, রাস্তাঘাটে রিক্সা চালকরা, সাধারণ মানুষ অনেকে ধানের শীষে ভোট দিয়েছিল, তারা এখন এটা বলছে। যদিও ভোট যাকেই দিক ক্ষমতায় ধানের শীষ এসেছে। দর্শক, এই যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই সংস্কারটা কি? সংস্কার নবীর আমলও ছিল, এটা একটা চলমান প্রক্রিয়া, যে কথাটা আমরা বলি। দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এই কথার মানে কি? ইউনূসের আমলে যখন সংস্কার নিয়ে ব্যাপক কথা হতো, যে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, এরপর ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল, তখন সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা হতো, কে সংস্কারের পক্ষে কে সংস্কার বিপক্ষে, আগে সংস্কার তারপরে নির্বাচন, এরকম আলাপ চলতো। তখন যারা সংস্কার পক্ষে তারা বলতো যে সংস্কার করুন তারপরে নির্বাচন দিন, আগে সংস্কার করুন, সংস্কার না করলে তো সেই পুরনো বন্দোবস্ত। সেটাই হয়েছে। আর কেউ কেউ বলতেন যে না, সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া, এটা নির্বাচিত সরকার করবে, সংস্কার এটা চলতে থাকবে।
তা আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন, বা এই সরকার তো ম্যান্ডেট নাই, এই সরকারের তো সংস্কার ম্যান্ডেট নাই। এই জন্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমরা বলতাম ম্যান্ডেট খসরু, আরো বিএনপির অনেক নেতারাই বলতেন যে ম্যান্ডেট নেই। তো এই যে সংস্কার চলমান প্রক্রিয়া, এই কথার তাৎপর্য কিছু, এই কথার তাৎপর্য হচ্ছে যে তারা সংস্কার চায় না। চলমান প্রক্রিয়া যে সংস্কার নূহ নবীর আমল থেকে শুরু হয়েছে, বা হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ওই সংস্কার নিয়ে তো এখানে আলোচনা হচ্ছে না। জুলাই বিপ্লব পরবর্তী যে সংস্কার নিয়ে যে কথা রাজনীতিতে, এই সংস্কার হচ্ছে যে সংস্কার কমিশন গুলো গঠন করা হয়েছিল এবং তারা যে সুপারিশ মালাগুলো দিয়েছিল, ওই সংস্কারগুলো, এটা 119টা বা 20টা এরকম একটা নির্দিষ্ট সংখ্যা আছে। এখানে সারা পৃথিবীর দুনিয়াব্যাপী যে চলমান সংস্কার প্রক্রিয়া, ওইগুলো নিয়ে তো আমরা কথা বলছি না। এখানে সংস্কার মানে নির্দিষ্ট 120টা বিষয়, 119টা বিষয়, এটা বুঝতে হবে। এখন এই সংস্কার কমিশনগুলো, যে সংস্কারগুলো, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষে পিআর, বা আরো নানান বিষয়ে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হতে হবে, আরো নানান বিষয়ে যেসব সুপারিশমালা, বিভিন্ন বিষয়ে, সব বিষয়ে এরকম সংস্কার আছে। পুলিশ কমিশন গঠন করা, বিচার বিভাগীয় সচিবালয় গঠন করা, এইগুলো হচ্ছে সংস্কার সুনির্দিষ্ট। যেটা যারা এগুলো মানতে অস্বীকার করতো তারাই বলতো সংস্কার চলমান প্রক্রিয়া, অন্য কোনো সংস্কার নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। তা এখন মির্জা ফখরুল্লাহ ক্ষমতা এসেছেন, বিএনপি ক্ষমতা এসেছে, এখন তারা বলছেন চলমান সংস্কার কার্যক্রম শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা। মির্জা ফখরুল, এটি হচ্ছে সংস্কারকে হমাশা করে দেওয়া, সংস্কারকে জয় বাংলা করে দেওয়া। কারণ শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতায় যে সংস্কার, ওই সংস্কার নিয়ে এখানে কথা হচ্ছে না। আপনি তার গোল পাকিয়ে ফেলেছেন, এলোমেলো করে ফেলেছেন। এখানে সংস্কার কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাবনা বা সুপারিশমালা সংস্কার নিয়ে কথা হচ্ছে। আপনি সেই শহীদ জিয়াকে এখানে টেনে আনছেন, এর মানে আপনি সংস্কার করতেই দিবেন না। ওই আগে যেরকম বলতেন যে চলমান প্রক্রিয়া, এখন বলতেন যে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা, এর মানে আপনি জুলাই বিপ্লবের যে সংস্কার, এই সংস্কারের বিরুদ্ধে, এটাকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন বা ধ্বংস করে ফেলেছেন। এখন জিয়াউর রহমানের নাম এনে আমাদের এই জুলাই বিপ্লবের সংস্কারকে আপনি ধামাচাপা দিচ্ছেন। তাহলে আপনি জিয়াউর রহমানকে এখানে টেনে আনেন কেন? আর তেলবাজি, চাপাবাজি এবং জিয়াউর রহমানকে গড বা কাল্ট বানানোর যে প্রক্রিয়া, সেটা বিএনপি শুরু করে দিয়েছে। মঈন খান বলেন যে সিনেমার রূপকল্পে জিয়াউর রহমান থাকতে হবে এবং জিয়াউর রহমানকে নিয়ে সিনেমা করবে, সিনেমার ব্যাকগ্রাউন্ডে ভেসে উঠবে জিয়াউর রহমানের কণ্ঠ, এবং সেখানে স্বাধীনতার ঘোষণা এটা সিনেমায় বাজাবে। কিন্তু অন বিহাফ অফ দি গ্রেট লিডার অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, এটা আবার কেটে দিবে। বিএনপি তো জালিয়াতি পার্টি, তারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটা অবিকৃতভাবে প্রচার করতে পারে না, সেটাকে এডিট করে শেখ মুজিবের নামটা কেটে ফেলতে হয়। ধান্দাবাজ কি, কত প্রকার কি, যদি দেখেন বিএনপিকে দেখেন। এখন আমার মনে পড়ছে সেই আওয়ামী মন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এক পর্যায়ে সম্ভবত ডাকটেলি যোগাযোগ মন্ত্রী ছিলেন। সাহারা খাতুন একবার বলেছিলেন, এই যে 4G বা 3G যে কোনো একটা উদ্বোধন করতে বলেছিলেন, যে 3G, এখন তো 5Gর যুগ, কিন্তু যখন বাংলাদেশে 2G থেকে 3G উদ্বোধন হয়, সম্ভবত 3G 4G না, তখন উত্তরে যে কোনো একটা অনুষ্ঠানে সাহারা খাতুন বলেছিলেন, এই যে 3G, এটা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন ছিল। শেখ মুজিবকে তেল মারতে মারতে, উপরে উঠাতে তাকে তো গড বানানোর চেষ্টা করেছিল, তাকে কাল বানানোর প্রক্রিয়ায় এক পর্যায়ে 3G কে বঙ্গবন্ধু স্বপ্ন বানিয়ে দিয়েছে। এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। এখন বিএনপির লোকজন সেম ওই কাজ শুরু করেছে। এখন আমাদের এই সংস্কার প্রক্রিয়া, ওটাকে বলছে এটা তো জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। এইসব কথা বলে মূলত আপনি সংস্কারকে অস্বীকার করছেন, সংস্কারকে ধ্বংস করছেন। আমরা বাংলাদেশে জুলাই বিপ্লবের যে সংস্কার, এটা জুলাই বিপ্লবের সৃষ্টি, এটা জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধুর স্বপ্ন নয়। আপনি এখানে অন্য কাউকে টেনে আনছেন কেন? এটা জুলাই বিপ্লবের চেতনা, সংস্কার, এটা জুলাই বিপ্লবের স্পিরিট। এই কথা বলেন সাহস থাকলে। জুলাই শহীদরা রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, এক দফার মধ্যে সংস্কার শব্দটা ছিল। যে এক দফার মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, 5 আগস্ট ঘটেছে, সে এক দফার একটা শব্দ হচ্ছে সংস্কার। এইভাবে আপনি বলেন না, আপনি এখানে চলমান সংস্কার কার্যক্রম শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা। আওয়ামী লীগ বলতো সবকিছু শেখ মুজিবের ধারাবাহিকতা, এরা বলছে শহীদ জিয়ার ধারাবাহিকতা। এরা নতুনত্বকে গ্রহণ করতে পারে না, এরা পুরনকে আঁকড়ে ধরতে চায়। শহীদ জিয়া কিংবা শেখ মুজিবুর রহমানের থিওরিতে বর্তমানে চলে না। তারা ভালো ছিলেন, তার যুগে যার অবস্থানে ভালো করেছিলেন। নেতা হিসেবে শেখ মুজিব ইতিহাসের সেরা নেতা,
শাসক হিসেবে জিয়াউর রহমান ইতিহাসের সেরা শাসক। কিন্তু তখনকার সময়ের রিয়ালিটি আর বর্তমান রিয়ালিটি কি এক? এবার তো এটা নিয়ে আপনি টানাটানি করছেন কেন? তারা ইতিহাসের মহানায়ক, ওই জায়গায় আমরা সম্মান করি। এখন আমরা জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে সংস্কার করব না, আপনার সেটা ভালো লাগে না, আপনি সেখানে জিয়াউর রহমানকে টেনে আনেন। মানে জিয়াউর রহমানের মাধ্যমে এই সংস্কারকে আপনি ধামাচাপা দিতে চান। দুই দিন পর বলবেন এই সংস্কার এটা জিয়াউর রহমানের চেতনার পরিপন্থী, যেরকম আওয়ামী লীগ বলতো যেটা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগতভাবে আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। হাসনাত আবদুল্লাহ যখন এই জেলা পরিষদের এই প্রশাসককে ফোন দেয়, তখন তিনি ফোন কল পেয়ে হাসনাতের তখন পুরো বিষয়টি অস্বীকার যায়। তিনি তখন বলেন যে তিনি তো হাসনাত আবদুল্লাহ টাকা খেয়েছে, টাকা মেরে দিয়েছে, কথা তিনি বলেননি। তিনি বলেন যে এলাকার উন্নয়নের জন্য, উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বরাদ্দকৃত টাকা আপনাদের এলাকায় দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জায়গায় পল্টি দেয় এই জেলা পরিষদের প্রশাসক। যাই হোক, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি জানাবেন। আপনারা কি মনে করেন, আপনাদের কি মনে হয় যে আসলে এই জেলা পরিষদের এই প্রশাসক কেন, কি কারণে এই বক্তব্য দিয়েছে? আমি তো মনে করি তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, হয়তো ওপর মহলের নির্দেশনায় তিনি এ ধরনের কথা বলেছে। হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম বদনাম করার জন্য তিনি এ ধরনের মন্তব্য করেছে। এক ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবেই তিনি এ ধরনের বক্তব্য রেখেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আমরা দিন শেষে এতটুকুই বিশ্বাস করি, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তারা সর্বদা দেশ ও জনগণের পক্ষে কথা বলে, সৎ এবং নির্ভীক। তারা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন, সেটি কোনোভাবেই কাজে আসবে না। সব ধূলিসাৎ হয়ে যাবে সকল ষড়যন্ত্র। হাসনাত আবদুল্লাহ আমাদের ক্যাপ্টেন, আমরা বিশ্বাস করি মনে প্রাণে তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে না। আর হ্যাঁ, যদি সে দুর্নীতি করে, তিনি কোনো অপরাধ করলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা কথা বলবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।